রাতের আকাশে শুনশান সড়কে রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছি। গলা, মাথা, থুতনি থেকে তরল তাজা রক্ত গড়িয়ে পড়ছে পাকা রাস্তায়। চোখে মুখে ভীষণ অন্ধকার দেখছি, তবুও প্রাণপণে সর্বোচ্চ শক্তি দিয়ে সারি আঁকড়ে দৌড়াচ্ছি। আধবোজা চোখে একবার পিছন ফিরে তাকালাম। কেউ পিছনে আসছে না। মাথা ফেটে কানের পাশ দিয়ে স্রোতের মতো রক্ত ঝরছে আমার। থুতনিতে ভয়ঙ্কর ক্ষত। পেট ধরে আর দৌড়ানোর শক্তি পাচ্ছি না আমি। আমি কি শয়তানগুলোর কাছে মরে যাব? আমার যে হারে ব্লিডিং হচ্ছে, আমি বাঁচব না, হয়তো বাঁচব না। আল্লাহ মাবুদ খোদা, রক্ষা করো। চোখের সামনে সব ঝাপসা দেখছি। আন্দাজের উপর অবচেতন মন দিয়ে ঠোঁট কামড়ে দৌড়াচ্ছি। হাঁটুর নিচ থেকে সব অবশ লাগছে, খালি খালি টাইপ অকেজো লাগছে। আমার পা দুটো ভয়ঙ্কর ব্যথা করছে মাবুদ। আমি বাঁচতে চাই, ওই শয়তানগুলোর হাত থেকে বাঁচতে চাই। আর পারছিলাম না দৌড়াতে। মাথা ঝিমঝিম করে পাক খাচ্ছে। সব কিছু চোখের সামনে ঝাপসা থেকে কঠিন ঝাপসায় লুটিয়ে পড়তেই আমি থুবড়ে পড়লাম পাকা রাস্তায়। আমার পড়ে যাওয়াটার শব্দটা ঝটাং করে প্রতিধ্বনি হলো চারিদিকে। চতুর্দিক থেকে চোখ মুখ ঘোলা হয়ে, শরীর অবশ বিষাদে লিপ্ত হয়ে অসহনীয় ব্যথায় নিস্তেজ হয়ে আসছে। হাত পায়ের ওপর কাবু পাচ্ছি না আমি। চোখ দুটো বুজে এলো আমার আপনা আপনি। ও শিট, মেয়েটার গায়ে কাপড় নেই। সাইমা, তাড়াতাড়ি তোর চাদরটা দে। পূর্বের কথায় অবাক হয়ে সাইমা বলল, এই নোংরা মেয়েকে আমি আমার দামি চাদর দেব? নো, নেভার। এই মেয়ে তো উলঙ্গ না পূর্ব। লিভ হিম। আঁচলটা টেনে দে জাস্ট। পূর্ব চোখ মুখ শক্ত করে বলল, নো, এই চাদরটা তুই দিয়েছিস। কিভাবে এই রাস্তায় পড়ে থাকা মেয়েটাকে দেব? ডাস্টবিনের কীট পতঙ্গ। পূর্ব তাড়াহুড়ো করে নিজের গা থেকে পাঞ্জাবির কোটিটা খুলে রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত মেয়েটাকে ঠেকে দিল। হাঁটু মাটিতে ঠুকে মেয়েটার গালে আলতো থাপ্পড় দিতেই বুঝতে পারল মেয়েটি বেহুশ। জীবিত আছে কিনা বোঝার জন্য নাকের কাছে দুটো আঙ্গুল বসিয়ে দিল। নিঃশ্বাস পড়ছে, তার মানে জীবিত। পূর্ব ছট করে মেয়েটাকে কোলে তুলে রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা গাড়ির উদ্দেশ্যে দৌড় লাগালো। পিছে পিছে ছুটে এলো সাইমা। এই পূর্ব যখন তখন মানবতা দেখাতে তৎপর হয়ে যায়, কি করতে ইচ্ছে করে। উফ! হঠাৎ পূর্বের এরূপ অবস্থায় আসতে দেখে গাড়ির ভেতরে বসে থাকা 5 জোড়া চোখ নিবদ্ধ হয়ে ওকে দেখছিল। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই পূর্ব মেয়েটাকে গাড়ির ভেতরে নিয়ে কোলে মাথা রেখে সাইমার উদ্দেশ্যে চিৎকার করে বলল, তুই সামনে যা। সাইমা হোঁচট খেলো যেন। পূর্বকে রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েটার জন্য সামনে বসতে বলেছে। কত নিষ্ঠুর পূর্ব! গাড়ির দরজা ধরে এখন কাঁদতে ইচ্ছে করছে ওর। পূর্ব নিজের পার্সোনাল রুমাল দিয়ে মেয়েটার কপাল চেপে ধরেছে। সাইমা গাড়ির দরজা লাগিয়ে সামনে উঠে পড়ল। পূর্ব পাঞ্জাবির হাতা কনুয়ে তুলে রক্তাক্ত রুমালটা জানালা দিয়ে বাইরে চিপড়ে অবশিষ্ট রক্ত ফেলল। আবার মেয়েটির কপালে চেপে বলে উঠল, মিথুন, ইমিডিয়েটলি গাড়ি হসপিটালে ঘোরা। ড্রাইভার সিট থেকে মিথুন জবাব দিল, পূর্ব রাস্তা ব্লক, কিভাবে নেব? হোয়াট? শিট শিট, এক কাজ কর, ডিসপেন্সারিতে নে। আচ্ছা। 8 আসন বিশিষ্ট মাইক্রোবাসটা ডিসপেন্সারির সামনে থামলে ফার্স্ট এড বক্স এনে দিল ফুয়াদ। ফুয়াদ জানালা দিয়ে উকি মেরে বলল, পূর্বের আর কিছু লাগবে? প্লিজ, লাগলে এখনই নেই। আমরা আটকা পড়বো দোস্ত, সামনের রাস্তা বিপজ্জনক। আর্মি যেতে দিবে না। পূর্ব তুলায় স্যাবলো নিয়ে ক্ষত জায়গা ক্লিন করতেই বলল, আর্মি যেতে না দিলে আর্মিদের লঞ্চে থাকবো, তবুও গাড়ি চালা। শিওর? ফুয়াদের প্রশ্ন শুনে চরম বিরক্ত হলো পূর্ব। ফুয়াদ পূর্বের চেহারায় সারমর্ম বুঝতে পেরে কাচুমাচু করতে করতে গাড়িতে উঠল। সাইমার পাশ থেকে জাওয়াত প্রশ্ন করল, আল্লাহর দোহাই লাগে ভাই, প্লিজ বল, কই থেকে মেরে তুলে আনছো? কেই মেয়ে? নষ্টা বেশরম মাইয়াও তো হতে পারে। পূর্ব কঠিন গলায় বলল, শেষের লাইনটা ফার্দার মুখে আনবি না। মেয়েটাকে দেখে ওয়েল ফ্যামিলিরই মনে হচ্ছে। জাস্ট শাড়ির কুচিটা ছেঁড়া, ব্লাউজের হাতা ছেঁড়া, দ্যাটস অল। এ তো নর্মালি কেমনে বলিস ভাই? রেপ কেসও তো হতে পারে। কেমনে সিউরিটি দিবি? পূর্ব মেয়েটার মাথায় ব্যান্ডেজ করে দিল। কাটা ছেঁড়া জায়গায়
গুলোতে মলম লাগিয়ে দিতেই সাইমা উচ্চস্বরে বলে উঠল, তুই আর মলম লাগাবি না, ওকে ছবিটা বলছি। আমি সহ্য করতে পারছি না রাস্তার ফকিনিকে তুই এভাবে টেক কেয়ার করছিস। পূর্ব মলম দেয়া শেষ করে টিস্যুর হাতে মুছে জোরে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। সাইমার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না পূর্ব। সাইমার মতো ফালতু থার্ড ক্লাস ইডিয়েট কি উত্তর দিবে পূর্ব? ইডিয়েট তো ইডিয়েটই। এসির নিচে কোলে থাকা মাথার দিকে একবার শান্ত চোখে তাকালো পূর্ব। হলদেটে ফর্সা গালের উপর 5টা আঙ্গুলের গাঢ় ছাপ, বড় বড় চোখ জোড়া, নাকটা একটু চিকন তবে বোচা, ঠোঁটের বাম কোণা থেকে থুতনি পর্যন্ত রক্ত শুকিয়ে আছে তার। আচ্ছা, মেয়েটার নাম কি? কি কারণে রাস্তায় ওভাবে বেহুশ হয়ে পড়েছিল? মেয়েটিকে দেখে অতটাও খারাপ মনে হচ্ছে না, কিন্তু শরীরের অবস্থা দেখে ধর্ষণ ছাড়া অন্য কিছুই আওড়াতে পারছে না। আচ্ছা, মেয়েটাকে কি রেপ করেছে? পূর্ব হঠাৎ চোখ বন্ধ করে মেয়েটার মুখের উপর ঝুঁকল। দূরত্ব খুব সামান্য। পূর্বের নিঃশ্বাস মেয়েটার উপর পড়ছে। পূর্ব তার সিক্স সেন্স দ্বারা কিছু অনুমান করতেই চটপট চোখ খুলে মাথা উঠিয়ে ফেলল। বাম হাত ধরে হার্টবিট চেক করেছে এখন। সেন্স বলছে মেয়েটা ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছে। নার্ভ অস্বাভাবিক হারে উইক হয়ে আছে। হাতও কেমন ঠান্ডা হয়ে আসছে। ওহ শিট, ঠান্ডা হয়ে আসছে। পূর্ব দ্রুত মেয়েটিকে বুকে চেপে ধরল। নিজের গলায় নিচে মেয়েটির মুখ গুজিয়ে অস্থির গলায় বলে উঠল, মিঠুন, মিঠুন, তুই কাইকা টেক লজে নে। মেয়েটাকে আগে সুস্থ করতে হবে। ফুয়াদ চিৎকার দিয়ে বলল। মরে যাচ্ছে নাকি? পূর্ব আরো শক্ত করে বুকে চেপে বলল, গড নোজ ইয়ার, হারি আপ। গাড়ি ওদিকে নে, শরীর ঠান্ডা হচ্ছে। মিথুন তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে কারকাটেজ লজের বড় গেট দিয়ে ভেতরে ঢুকল। রিসেপশনে সব ফর্মালিটি কমপ্লিট করে পূর্ব দৌড়ে ওকে বিছানায় শোয়ালো। লজের মেয়ে স্টাফকে ডেকে সাইমার ব্যাকপ্যাক ধরিয়ে বলল, যা লাগবে এখান থেকে নিন। মেয়েটার পোশাক বদলে দিন, আমি বাইরে অপেক্ষা করছি। পূর্বের এই আচরণে সাইমা পুরোপুরি বাইরে থেকে আগত মেয়েটার জন্য এত কিসের দরদ? পূর্ব চোখ বন্ধ করে দরজার বাইরে পিঠ লাগিয়ে ফেলল। মেয়েটাকে দেখার পর থেকে মন খারাপ হয়ে গেছে। কিছুতেই স্থির করতে পারছে না নিজেকে। মেয়েটার এই নাজুক অবস্থা, রক্তাক্ত মাখা। উফ, এই ভয়ানক দৃশ্য দাগ কেটে দিয়েছে পূর্বের মনে। জমজমাট বিয়েবাড়ি থেকে পালিয়েছে 6 কাজিনরা। বাড়িতে অলরেডি সবাই জেনে গেছে বর সহ 5 জন উধাও। বর বিয়ের আসর থেকে পালিয়েছে। এদিকে আজ পূর্বের প্রেমিকাকে দেখতে আসবে ছেলেপক্ষ। পূর্ব খবরটা পেয়েই নিজের বিয়ের আসর ছেড়ে মাইক্রো দিয়ে যাচ্ছে। পূর্বের 3 বছরে প্রেম কাথার জল ঢেলে দিয়ে প্রেমিকা অগোচরে বাবার পছন্দে বিয়ে করবে, তাই এ জনমের জীবনও মেনে নিবে না পূর্ব। পারলে আগুন ধরিয়ে দিবে প্রেমিকার বাড়িতে, সব ধ্বংস করে দিবে সে। পূর্ব নিজেও বিয়ের পিড়িতে বসতো না, শুধু দাদির কসমের উপর অটল হয়েছে সে। যাত্রাপথে হঠাৎ রাস্তায় রক্তাক্ত অবস্থায় একটা মেয়েকে দেখলে সে তুলে নিয়ে আসে গাড়িতে। মেয়েটার নাম কি, কোথায় থাকে, কি হয়েছে কিচ্ছু জানে না সে। মেয়েটার কি রেপ হয়েছে নাকি অন্য কিছু ঘাপলা জড়িয়ে আছে? হঠাৎ চিন্তায় দুনিয়ায় ফোড়ন কেটে কাঁধের উপর ভার অনুভব করলো পূর্ব। চোখ মেলে পাশে তাকাতেই ফুয়াদের ম্লান চেহারাটা দেখতে পেল। ফুয়াদ চোখে চোখ রেখে কথা বলার সাহস পাচ্ছে না। কান্না কান্না স্বরে নিচু কণ্ঠে বলল, আনিশার বিয়ে হয়ে গেছে ভাই। আনিশার ছোট বোন ফোন দিয়েছিল, আমরা ওর বিয়ের থামাতে পারলাম না ভাইয়া, পারলাম না। পূর্বের পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে লাগলো। নিজের রক্ত বাহিকায় হঠাৎ দ্রুত বেগে রক্ত প্রবাহ চালু হলো। হৃৎপিণ্ড ভয়ঙ্কর স্পিডে দাপাতে লাগলো। পূর্ব রাগে ক্ষোভে তুমুল হুঙ্কারে দেয়ালে ইচ্ছে মতো ঘুষাতে লাগলো। তুই বিয়ে করতে পারিস না আনিশা? তুই বিয়ে করলি কেন? তুই তোর পূর্বকে ভুলে যেতে পারিস না? তোকে আমার কাছে ফিরতেই হবে। ড্যাম! চিৎকার চেঁচামেচিতে প্রচন্ড গলা ফাটিয়ে দেয়ালে ঘুষাচ্ছে পূর্ব।
পেছন থেকে অব্যর্থ পথিকের মতো ফুয়াদ টানছে। পূর্বের হাত ছিঁড়ে রক্ত বের হয়ে শুভ্র দেয়ালটা রক্তিম হয়ে লাল থেকে গভীর লালে পরিণত হচ্ছে। ধাম ধাম শব্দ, সর্বত্র শক্তি দিয়ে খুশি, হাহাকার, চিৎকার, দুটো শব্দ মিলে একাকার হয়ে লজের আনাচে কানাচে বিক্ষোভ প্রতিধ্বনিত হচ্ছে। সবাই এদিক ওদিক ছুটে আসছে। পূর্বের পাগলামি দেখে ভয় পেয়ে যায়। ফুয়াদের সাথে বাকি কাজিনরা টেনে টুনে পূর্বকে নিয়ন্ত্রণ করে। পূর্ব ফ্লোরে হাঁটু মুড়ে ঝুঁকে বসে। ওকে ঘিরে সব কাজিন গোল করে বসলে সান্ত্বনা দিতে থাকে পূর্বকে। যা হয়েছে তা কখনো ফিরে পাওয়া যাবে না, কথাটা ভুল। সারা জীবনের দুঃখ, এটাই কঠিন সত্য। একটা ভুল, সারা জীবনের দুঃখ, এটাই কঠিন সত্য। পূর্ব নিঃশব্দে চোখের বাঁধ ছেড়ে দিয়েছে। শুকনো ফ্লোরে গোল গোল বিন্দু আকারে অশ্রুজল পড়ছে। মন কিছুতেই মানতে চাইছে না পুরনো প্রেমটা আজ অন্য কারো ঝুলিতে। পূর্বের বুক ঠেলে কান্না অঝরে পড়ছে। কেন পূর্ব দাদির কথায় প্রেমিকাকে ছাড়লো? তারও তো প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। সাইমা অসহায় সুরে চোখ ভিজিয়ে এসব কিছু বলল, ওই নোংরা মেয়েটার জন্য হয়েছে। আমরা ওকে যদি ওইখানেই ফেলে দিতাম, অ্যাটলিস্ট টাইম মতো তো পৌঁছাতে পারতাম। সব দোষর। এক্সকিউজ মি, আপনারা যে মেয়েটির পোশাক বদলাতে বলেছিলেন তার পোশাক আমি পাল্টে দিয়েছি, ধন্যবাদ। পূর্ব আস্তে আস্তে মাথা তুলে স্টাফ মহিলার দিকে তাকালো। মহিলাটা চলে গেছে এতক্ষণে। পূর্ব ফুয়াদের কাঁধে ভর দিয়ে ছট করে উঠে দাঁড়ালো। সবাই কিছুটা অবাক হয়ে উঠে দাঁড়ালো। পূর্বের হাবভাব ভালো লাগছে না ওদের। পূর্বের রাগ মানে ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস। এই দুর্যোগ কতটা ভয়ানক হতে পারে কেবল ওর কাজিনরা ভালো জানে। পূর্ব হুড়মুড় করে মেয়েটার রুমে ঢুকে ঠাস করে দরজা ঠেলে দেয়। সবাই দরজায় নব ঘোরাতেই দেখে বন্ধ। কি সাংঘাতিক! পূর্ব ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। পূর্বের মাথায় কি চলছে? ও কি মেয়েটাকে রাগের বশে মেরে ফেলবে, ক্ষতি করবে? ফুয়াদ মিথুন যাওয়ার ধাক্কাতে রাখলো, চিৎকার করলো খোলার জন্য। সাইমা, পূর্বিকা সবাই চেঁচাচ্ছে। পূর্ব আর খুলল না। পূর্ব হাত মুষ্টিবদ্ধ করে বিছানায় শুয়ে থাকা মলিন চেহারার জ্ঞানহীন মেয়েটার দিকে ফুঁসে আসছে। এক পা করে এগুচ্ছে। শরীর শীতের কাঁপুনির মতো থরথর কাঁপছে। চোখের নিচ ঘেমে উঠেছে। চোখের ভেতরে সাদা অংশ এখন লাল লাল নার্ভে সাদা রং হারাচ্ছে। ক্রমশ লাল হয়ে উঠেছে চোখ দুটো। আগুনের হুলকো ছটার মতো রক্তিম লাল, হিংস্র রাগ। হাতে কাচের গ্লাস নিয়ে এগোচ্ছে পূর্ব। মেয়েটিকে আজ মেরেই ফেলবে, একেবারে মগজে মেরে ব্রেন ডিফেক্ট করে দিবে। রাগের সমস্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে তার। কাচের গ্লাসটা দেয়ালে বাড়ি মেরে সামান্য একটু ভেঙে মেয়েটার গলার বসানোর জন্য হাত যেই শূন্যে তুলবে, হঠাৎ মেয়েটা ঠোঁট ভেদ করে বমি করে দিল। পূর্বের শূন্য উঠানো হাতটা হঠাৎ থমকে গিয়ে মেয়েটার জন্য অস্থির হয়ে উঠল। হাত থেকে গ্লাসটা ছুঁড়ে ফেলে চট করে ওকে কোলে তুলে ওয়াশরুমে দৌড় দিল। ট্যাপ ছেড়ে হাঁটুতে ভর দিয়ে ওকে কোলে রেখে গায়ের উপর থেকে ভেজে টাওয়ালে বমি সাফ করলো। রুমে এনে বিছানায় অন্য পাশে যেদিকে পরিষ্কার আছে সেদিকটাতে হেলে দিয়ে শুয়ে দিল। পানি খাওয়ালো। মেয়েটা দুর্বল রোগা হাত দিয়ে পূর্বের গ্লাস ধরা হাতটির উপর আলতো করে রাখলো। মেয়েটাকে নিয়ে বুকে ঝড় উঠছে কেন, কারণ কি? পূর্ব দেখলো মেয়েটির শরীর খুব ঠান্ডা। ও চট করে কপালে হাত রেখে দেখলো মেয়েটিরও কপালও ঠান্ডা। পূর্ব দ্রুত গ্লাস রেখে ওর গালে আলতো থাপ্পড় মেরে অস্থির গলায় বলল, প্লিজ প্লিজ আমার দিকে তাকাও। তোমার শরীর ঠান্ডা হচ্ছে কেন? এই মেয়ে, তাকাতে বলছি না। মেয়েটি কয়েকবার চোখ ঝাপটা মেরে তাকানোর চেষ্টা করতেই পূর্ব ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠল, প্লিজ চোখ খোলা রাখো, বন্ধ করো না। তোমার শরীর ঠান্ডা হচ্ছে কেন? তোমার শীত করছে? মেয়েটি অজানা ছেলেটিকে কোনোভাবেই চিনতে পারছে না। তবুও পূর্বের কথায় তাল মিলিয়ে
সায় দিয়ে মাথা উপর নিয়ে মৃদু নাড়ল। ওর শীত করছে। পূর্ব নিজের গায়ের দিকে তাকালো, রুমির সবখানে চোখ মেলালো। বিছানায় দেখলো মেয়েটার শীত নিবারণের জন্য আসলে কিচ্ছু নেই। পূর্ব রুমের কোণে কাঠের আলমারিকে দেখতে পেয়ে সেখানে থেকে একটা কম্বল এনে ওকে পেঁচিয়ে দিল। মাথায় একটা হাত বুলিয়ে বলল, এখনো শীত লাগছে? আরো কিছু লাগবে? মেয়েটি মাথা ডানে বামে নাড়ল। পূর্ব স্বস্তিদায়ক নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাস ছেড়ে ফ্লোরের দিকে চোখ পড়তেই ভাঙা গুড়া গুড়া স্বচ্ছ কাচের গ্লাসটা দেখতে পেল। ছি, একটু আগে অনিশার কথা শুনে ও এই মেয়েটাকে মারতে নিয়েছিল। ছি 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 ছি, ওর মতো নিকৃষ্ট অধমার দ্বিতীয় নেই। এই ওর গার্লফ্রেন্ড স্বেচ্ছায় বিয়ে করলে এতে ওই মেয়েটার দোষ কি? নিজের বোকামির উপর খুব গালিগালাজ করলো পূর্ব। ইচ্ছে করলো গালে গুনে গুনে 10টা থাপ্পড় মারতে। পূর্বের মাথা তুলে মেয়েটির দিকে তাকালো। মেয়েটির সম্পূর্ণ দৃষ্টি এখন পূর্বকে ঘিরে। পূর্ব একটু শান্ত গলায় বলল, তোমার নাম কি জানা যাবে? তুমি কোথায় যাচ্ছিলে? রাস্তায় বেহুশ ছিলে, কি হয়েছিল বলা যাবে? মেয়েটি কিছু না বলে শোপিসের মতো পূর্বের দিকে চেয়ে রইল। পূর্বের মনে হচ্ছে এই মেয়েটি মেবি বোবা, কথা টথা বলতে পারে না। না হলে এর জায়গায় অন্য কোনো মেয়ে হলে চিল্লাহুল্লা করে 100টা প্রশ্ন করত। দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে আছে ফুয়াদ। ভেতর থেকে অনেকগুলো ভাঙচুরের শব্দ হলেও পূর্বের অস্থিরতায় আওয়াজ ওরা ঠিকই পেয়েছে। জাওয়ান থাম করে হঠাৎ ফুয়াদের পিঠে চাপড় মেরে বলল, শালা কানে কি খোল জমছে তোর? শুনোস না কিছু? ভিতরে কি হইতেছে কোস নাকে? ফুয়াদ বিরক্ত মুখে হাত উল্টো পিঠে বুলাতে বুলাতে বলল, ভেতরে শব্দ না হইলে কথা কয় থেকে আমদানি করমু বা। মিথুন ওদের মাঝখানে এসে বলল, প্লিজ তোরা তর্ক থামাতো। পূর্বকে এভাবে রাগী মাথায় ভেতরে থাকতে দেওয়াটা একদম ঠিক হয়নি। ওই মেয়ের যদি কিছু করে ফেলে। হঠাৎ কথা কেড়ে পূর্বিকা বলল, পূর্ব মরে গেলেও কোনো মেয়ের ইজ্জতের সাথে উটকো কাজ করবে না। উল্টো আমি তোদের উপর ডাউট করছি। গতবার তোরা যে ভুলটা করেছিস সেটার জন্য আদৌ পূর্ব পস্তায়, ভুলিস না। ফুয়াদ মিথুনও জাওয়াদের মাথায় লজ্জায় হেড হয়ে যায়। বারবার একই কথা তুলে পূর্বিকা ওদের অপমান করে। এগুলো আর কত সহ্য হয়? কি বা দোষ ছিল ওদের? পূর্বের ঘাড়ে একটা মামলা চাপিয়ে জাস্ট পার পেতে চেয়েছিল, তাতেই কি না দোষ? পূর্বিকা সবগুলোকে বিদায় করে দিল। বাইরে একলা দাঁড়িয়ে দরজায় নক করলো। পূর্ব ভাই আমার, প্লিজ দরজাটা খুলে দে। এভাবে পাগলামো করিস না ভাই। পূর্বিকা দরজায় আরেক দফা নক করবে, হঠাৎ দরজাটা খট করে শব্দ হলো। পূর্বিকা বিস্ময় নিয়ে দরজা নব ঘোরাতেই দরজা খুলে গেল। ভেতরে ঢুকে এক পা না দিতেই পূর্ব চেঁচিয়ে বলে উঠল, আপি, দরজায় লক দে, একটা শয়তানও যেন ভেতরে না আসে। পূর্বিকা কথা মতো দরজায় নক করে গুটি গুটি পায়ে পূর্বের পাশে বেতের মোড়া টেনে বসলো। মেয়েটিকে দেখে খুব খারাপ লাগছে পূর্বিকার। কি মাসুম চেহারা! আল্লাহ যেন জগতের সকল মাসুম সুলভ বৈশিষ্ট্য এই মেয়েটির মুখেই ঠেলে দিয়েছে। কি সুন্দর দেখতে মেয়েটা, অথচ গাল ভরা থাপ্পড়ের ছাপ। ইস, কি যন্ত্রণা দিয়েছে! কে এভাবে পৈশাচিক আচরণ করেছে? আত্মা কাঁপল না? হঠাৎ পূর্বিকা চোখ নামিয়ে পূর্বের দিকে তাকালো। পূর্ব, মেয়েটাকে কিছু করেছিস রে? তুই কি করার কথা বলছিস আপি? আমি কি করব ওকে? মানে বাইরে থেকে ভাঙচুরের শব্দ এসেছিল তো, তাই। পূর্ব ভাঙা গ্লাসের দিকে তাকিয়ে বলল, রাগ উঠেছিল, সব সময়ের মতো হাতের কাছে থাকা জিনিস আছাড় মেরেছি। পূর্বিকা ফ্লোরের দিকে তাকিয়ে ঠোঁট খুলে নিঃশ্বাস ছাড়ল। পূর্বের রাগই এমনই, মাথা ঠিক থাকে না। রাগের মাথায় পূর্ব দুনিয়ার সবচাইতে ভয়াবহ কাজগুলো করতে পারে। একবার কলেজ গেইটে পূর্বিকাকে 3টা ছেলে সামান্য টিচ করে শীষ মেরেছিল। ওই দিন পূর্ব ওদের হাত পা ভেঙে 6 মাসের জন্য হসপিটালে বাসিন্দা বানিয়ে দেয়।
পরদিন সকাল না হতেই পূর্বের নামে পুলিশ কমপ্লেইন আসে। সবাই অবাক হয়ে এই ব্যাপারে না করলেও পূর্ব নিজ দায়িত্বে পুলিশের কাছে স্বীকার করে। ওরা আমার বোনকে শীষ মেরেছিল, তাই ওদের শীষ মারার ঠোঁটই আমি নষ্ট করে দিয়েছি। আপনারা আমাকে অ্যারেস্ট করতে চাইলে করুন, আমি কারোর বাপকেও ভয় পাই না। এসব নেতার ছেলে কি জিনিস? বেচারা পুলিশ পর্যন্ত ওর কাণ্ডজ্ঞান দেখে আশ্চর্য হয়েছিল। পুরো নাম আয়াত ওয়াসিফ পূর্ব হলেও এলাকায় ছোট বাচ্চা থেকে টোকাই পর্যন্ত পূর্ব বলেই একদম ওর বাসা শুদ্ধ চিনিয়ে দিবে। পূর্বের খ্যাতি দু একদিন বা কোনো প্রকার গুন্ডামি করে হয়নি। এমনি পূর্ব ভাই বলে চিৎকার দিয়ে এলাকার সামান্য একটা রিক্সাওয়ালাও দৌড়ে আসে না। রাস্তার ভিক্ষুকরাও পূর্বের জন্য প্রাণ উজাড়ে দোয়ার করে না। পূর্বের মধ্যে ছিল এমন কিছু অদৃশ্য আকর্ষণ, অসীম উদারমনা এবং অসাধারণ কিছু অতুলনীয় গুণ, যেটা ভার্সিটি মাতিয়ে তোলা সবচেয়ে সুন্দরী মেয়ে অনিশাকে পূর্বের প্রেমে পড়তে বাধ্য করেছিল। পূর্ব নিজ থেকে কখনো অনিশার কাছে যায়নি, না সে প্রেমপূর্ণ চিঠি দিয়ে অনিশাকে পটিয়েছে। অনিশা নিজ থেকেই পূর্বের জন্য প্রেমময়ী হয়েছে। পূর্বের বাবা ডেভেলপমেন্ট সংস্কার চাকরি করে, মা হাই স্কুলের হেড টিচার। বেশ কঠোর ডিসিপ্লিনের সাথে বড় হয়েছে পূর্ব। পড়াশোনার প্রতি ছিল খুব ক্ষোভ, তবুও কোনো রকম সেটা করেছে আর কি। বড় বোন পূর্বিকা ওয়াসিফ বর্তমানে বিবাহিত, কাবিন পড়ানো হয়েছে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়নি। ওর বাবার 2 ভাই, 1 বোন আছে। ভাই দুটো ছোট কিন্তু বোন সবার বড়। 3 ভাই মিলে যৌথ ফ্যামিলি হিসেবে গুলশানে 4 তলা বিল্ডিংয়ে মিলেমিশে থাকে। যাওয়া তো সাইমা ছোট চাচা ছেলে মেয়ে, ফুয়াদ ও মিথুন বড় চাচার। পূর্ব মেয়েটার চোখে চোখ রাখতেই দ্রুত সরিয়ে ফেলল। ওই চোখে কি যেন আছে, সহজে তাকানো যায় না, ঘাবড়ে যায় পূর্ব বলল, তুই যেভাবে বললি ও যেন আমার বাসর করাবো, সব খুঁটিনাটির তথ্য যেন জেনে বসে আছি। পূর্বিকা খুব রাগ হলো তারা উত্তর পেয়ে, নিজেকে দমিয়ে বলল, তাহলে তুই কোন সুখে ওকে গাড়িতে তুলতে গেলি? রাস্তায় ফেলে আসতি, মরে পড়ে থাকতো। পূর্ব ভ্রুকুচকে পূর্বিকাকে অ্যাসাইলামের পেশেন্টের মতো কথা বলিস না আপি। তুই নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে রাস্তায় ফেলে আসতে বলছিস, এ কেমন বিচার? ঠিক বলেছিস। না তুই এই মেয়েকে গাড়িতে তুলতি, না আমরা জলে আসতাম, না আমরা আরিশার বিয়ে হওয়ার খবর পেতাম। তুই ইনডাইরেক্টলি এই মেয়েটাকেই দোষারোপ করছিস। না করে উপায় কি? যার জন্য এত এত কষ্ট পেতাম, মান ইজ্জত মান সম্মান মাটিতে মিশাতাম, সেই কিনা শেষমেশ উদাও মনে উদাও হয়ে অচেনা এক মেয়েকে হেল্প করতে। একটা মানুষকে বাঁচানো ফরজ কাজ না? আগে তুই নিজেই তো বাঁচ, তারপর পরের নাম নে। বলল। পূর্ব কথা বলল না। ওর বেশি কথা বলা একদম সহ্য না, প্রচুর বিরক্ত লাগে কথা বলতে। পূর্ব হঠাৎ দেখলো মেয়েটা কাঁপছে, কম্বলের ভেতর গুটিয়ে থাকা শরীরটা কাঁপছে। পূর্বিকাকে চমকে দিয়ে ওর কপালে আবার হাত রেখে বলল, ড্যাম, কিছুতেই শরীর গরম হচ্ছে না, কি করি? আপু হেল্প মি, ওর শরীর ঠান্ডা। তো মরতে দে না, আমার আর ক্যাচাল ভাল লাগে না। পূর্বিকা কথাটুকু বলে উঠে দাঁড়ালো ঠিকই, কিন্তু কে যেন ভেবে আবার মাথা পেছনে ঘুরল। চোয়াল ছুলিয়ে পূর্বিকা পুরোপুরি পূর্ব এই রাস্তার কুড়িয়ে পাওয়া মেয়েটাকে কোলে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। পূর্ব, তুই ওকে? পূর্বিকার কথা থামিয়ে শক্ত চাহনিতে তাকালো পূর্ব। তর্জনী তুলে দরজার দিকে ইঙ্গিত করলো পূর্বিকা। ব্যাপক আশ্চর্য হয়ে দরজার বাইরে পা দিল। দিতেই পূর্ব চেঁচিয়ে বলে উঠল, দরজা লাগাতে হয় জানিস না, দরজা লাগা। পূর্ব মেয়েটাকে কোলে বসিয়ে কম্বল দিয়ে ঘিরে চেপে ধরেছে, দুটো হাত দিয়ে হাত ঘষে দিচ্ছে। মেয়েটার মায়া মায়া চোখ পূর্বের ঠোঁট কামড়ে হাত উষ্ণ করা দেখছে। পূর্ব আর চোখে ওর চাহনি বুঝে হালকা কেসে বলল, আমাকে অন্তত নামটা বলো, বারবার এই মেয়ে বলে ডাকতে তো বিরক্ত লাগে।
মেয়েটা কিছু না বললেও থুতনি বুকে লাগলো। চোখ দুটো নিচু করে গলা ঝুলালো একটা ছোট্ট চিকচিক করা বস্তুর দিকে তাকিয়ে আছে। পূর্ব ওর দিকে লক্ষ্য করতে হঠাৎ হাত ঘষা থামিয়ে দিল। ভ্রুকুচকে গলার চকচক করা জিনিসটা নিজের হাতে নিয়ে দেখতে লাগলো। আরে, এটা তো একটা লকেট চেন, তাতে ইংলিশ ভাষায় ইটালি ফন্টে 7টি অ্যালফাবেট শব্দ লেখা। পূর্ব ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে সেটা উচ্চারণ করতে চকিত কণ্ঠে বলে উঠল, হেই, তোমার নাম কি পূর্ণতা? পূর্ণতা চোখ নামিয়ে মাথা ঝাঁকালো। হ্যাঁ, ওর নাম পূর্ণতা। পূর্ব হালকা হেসে বলল, ও সরি, আমি তো 3 অক্ষরের নাম ডাকতে পারি না, তোমার নামটা ছোট করতে হবে। শর্টকাট নাম পূর্ণ আচ্ছা, শর্টকাট নাম পূর্ণ বলি। পূর্ণতা বড় বড় পাপড়ি জোড়া চোখ দিয়ে পূর্বের দিকে আগের মতোই মাথা ঝাঁকিয়ে সায় দিল। পূর্ব হঠাৎই যেন আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের ব্যাপারে ভুলে গেল। অনিশা নামক ভয়াবহ তুফানটা কোথায় যে তলিয়ে গেল বোঝা গেল না। পূর্ব আপন মনে সেটা সেবা করল মেয়েটার। ফুয়াদ পূর্ণতার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। দেখে জাওয়াত কোনই দিয়ে গুতা মারল। ফুয়াদ হালকা চমকে উঠে বিরস মুখে বলে উঠল, মারলি কেন হারামজাদা? ব্যথা পাই না? তুই মেয়েটার দিকে অমনে তাকিয়ে আছিস কেন? পূর্ব যে সামনে চোখে দেখিস না? পূর্বে ওকে খাওয়াচ্ছে, আমাদের কি ধ্যান দেয়নি জাউরা? আমার নাম বিকৃত করবি না ফুয়েলের বাচ্চা। ফুয়েল শালা, ফুয়েল কোথাকার মদন চূড়া। পূর্বের সামনে ওই মেয়ের দিকে ওভাবে তাকাবি না। পূর্ব জিব্বা কেটে কুত্তাকে খাওয়াবে। পূর্ণতা নামের মেয়েটা এখনো নিশ্চুপ। কারো কোনো প্রশ্নের জবাব তো দেয় না, উল্টো মুখ ফুটে কথাও বলে না। শুধু পূর্ব কিছু জিজ্ঞেস করলে সেটা মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়। পূর্বিকা সাইমা চিন্তিত মুখে সোফায় বসে আছে। জাওয়াত, ফুয়াদ, বেতের মোড়া, মিথুন পূর্বের পাশে বসে হেল্প করছে। পূর্ণতে একটু একটু করে মুখে খাবার নিচ্ছে। পূর্ব নিজ হাতে নরম খিচুড়ি তুলে খাওয়াচ্ছে পূর্ণতাকে। পূর্ববাদে সবার চোখ মুখে প্রায় কান্নাকাটি ভাব। একটু আগে পূর্বের বাবা তথা বাড়ির বড় কর্তা ফোন দিয়ে বলেছে। ব্যাস, এরপর থেকে সবাই ভীত হয়ে আছে। খাওয়ার পর্ব শেষ হলে পূর্ণতাকে ঘুমাতে বলে সবাই লজের বাইরে গোল টেবিলে একত্র হয়ে বসে। এখন রাত 3টা। মিথুন সবার আগে বলল, পূর্ব ভাই বাড়িতে যেতে নিষেধাজ্ঞা দিয়ে দিছে। আমরা এখন যাব কোথায়? লজের বুকিংও শেষ, সকালে অন্য ট্যুরিস্ট উঠবে। পূর্ব কফির মগে শান্ত ভঙ্গিতে চুমুক দিয়ে চোখ বন্ধ করে খাচ্ছে। সব সময়ের মতো নো আনসার টাইপ মোড। সাইমা উদ্বিগ্ন গলায় বলে উঠল, প্লিজ কিছু বল। অলওয়েজ চুপ থাকলে চলে? উপায় তো একটা বের করে দে। পূর্ব কফিতে বড় চুমুক দিল। মাথাটা পেছনে হেলিয়ে পায়ের উপর পা তুলে আকাশে তাকালো। 2 হাতে কফির মগ শক্ত করে ধরা। পূর্বিকা জাস্ট রাগে ফুঁসছে। ওর জন্যই সবাই বাড়ি থেকে পালালো। ওর জন্যই অনিশার বিয়ে ঠেকানোর জন্য রওনা দিল। কিন্তু ওর কোনো ফিলিংস নেই। কেমন ডোন্ট কেয়ার মোড নিয়ে আছে, যেন কিছুই হয়নি, জাস্ট চিল। পূর্বিকা ফুঁসতে ফুঁসতে বলল, এখন কিন্তু অতিরিক্ত হচ্ছে পূর্ব। বাবা আমাদের বাড়ি যাওয়ার নির্দেশ দিচ্ছে তোর জন্য। এখন তুই যদি চুপ থাকিস, আমি বাপের বাড়িতে না গিয়ে সোজা শ্বশুর বাড়িতে গিয়ে উঠবো। পূর্ব আকাশে মুখ করে বলে উঠল, তোর যদি কবরস্থানে যাওয়ার চিন্তা থাকে তাও কর, প্লিজ আমার কানে ঘ্যান ঘ্যান করিস না। আমি কাউকে পা টিপে ধরে আনিনি, যে যার মতো আমার সাথে এসেছে। তো দোষ কি আমার না তোদের? হঠাৎ মিথুন পাশ থেকে বলে উঠল। পূর্ব ভাই, তুমি পারমিশন দিলে একটা সলিউশন আছে। পূর্ব খানিকক্ষণ চুপ থেকে বলল, বল। মিথুন সবার দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, পূর্ব ভাই, চলো আমরা দাদু বাড়িতে যাই, এই উসিলায় রিফ্রেশ হয়ে আসবো। আমরা জানি কোথায় যাচ্ছিলাম। না মানে পূর্ব ভাই, আনিসের বাসা থেকে দাদু বাড়ি তো দূর, সমস্যা হওয়ার কথাই নেই। দাদুমণি, দাদাভাই যদি বাড়িতে উঠতে না দেয়? পূর্ব ভাই, তুমি যেখানে পদচিহ্ন ফেলবা সেদিকে কেউ আপ্যায়ন করবে না, এটা ভাবা ভুল।
তোমাকে পেলে দাদুমণি তো খুশিতে এলাকায় ঢোল পিটাবে। পূর্বিকা নিজেকে শান্ত করে বলল, মিথুন ভুল বলেনি, চল এ চান্সে গ্রামটা দেখে আসি, অনেক দিন তো হলো যাওয়া হয়নি। পূর্ব কি ভাবলো বোঝা গেল না, কিন্তু কফির এক চুমুকে খেয়ে টেবিলে মগ রাখতেই বলল, গাড়ি স্টার্ট দে, পূর্ণকে নিয়ে আসি। সবাই পূর্বের দিকে এমন আশ্চর্যে তাকালো যেন পূর্ব কাউকে জবাই করার কথা বলেছে। পূর্ব পকেটে হাত গুজে চুলে আঙ্গুল বুলিয়ে চলে যাচ্ছে। পূর্ব এই উদার ধর্ম কবে ত্যাগ করবে? ওর জন্য সবাই বাঘের গুহা থেকে পালিয়ে এসেছে, কিন্তু পূর্বের কোনো বিকার নেই। কেমন উটকো ছেলে। উফ, গাড়ি ঢাকা খিলগাঁও সড়কে উঠেছে। লম্বা জার্নি, রাস্তায় জ্যাম থাকলেও তো কথা নেই, পৌঁছতে পৌঁছতে গভীর রাতও হতে পারে। ট্রেনে গেলে সুবিধা হতো, কিন্তু টিকিট কাটা হয়নি। ভোর এখন 5টা। কমলাপুর স্টেশন থেকে দেওয়ানগঞ্জ গামী ট্রেন ছাড়ে 7টা 20 তিস্তা এক্সপ্রেস। পূর্ণতা পাশে বসে ইয়ারফোনে কানে গুজে চোখ বন্ধ করে আছে। পূর্ণতা চুপচাপ গ্লাসের বাইরে চলন্ত যানবাহন দেখছে। গায়ে পূর্বের দেওয়া মোটা জ্যাকেট, পরনে টকটকে লাল রঙের লং কুর্তি, চুলগুলো ঝুটি করে উপরে বাঁধা, পায়ে জুতো নেই। হঠাৎ কি যেন ভেবে ফুয়াদ গাড়ি থামালো, মাথা পেছনে ঘুরিয়ে বলল, পূর্ব ভাই ঘুমাচ্ছ? পূর্ব কান থেকে ইয়ারফোন খুলে বলল, বল। পূর্ব ভাই, তুমি না রেস্টুরেন্টে দেখলা গাড়ি থামাতে বলছিলা? এই যে বাইরে। পূর্ব দরজা খুলে চলে গেল। ফুয়াদ শয়তানি হাসি দিয়ে মিঠুন ও জিয়াদের দিকে তাকালো। ওরাও হাসছে। পূর্বিকা ঘুমে, কিন্তু পাশ থেকে সাইমাও হাসছে। ওরা খুব বাজে একটা প্ল্যান করেছে, যেটা এখন এক্সিকিউট করতে যাবে। সাইমা গাড়ি থেকে বেরিয়ে পূর্ণতার কাছে দরজা খুলে কর্কশ গলায় বলল, এই ফকিনি, বের হ গাড়ি থেকে, বের হ বলছি। পূর্ণতা মাথা নিচু করে জ্যাকেটটা আরো চেপে ধরল, বেরুলো না। সাইমা ওর হেলদোল না দেখে ওর চুলে ছুটিটা শক্ত করে মুঠি করে বাইরে বের করে রাস্তায় ফেলল। পূর্ণতা হাঁটুতে ব্যথা পেয়ে শব্দ উঠল। পেন্সিল হিল দিয়ে জোরে একটা লাথি মেরে বলল, আমরা গন্তব্যে যেতে পারিনি, বুঝেছিস ফকিনি? এখন তাড়াতাড়ি কেটে পড়, না হলে জুতো মেরে মেরে তো ছাল উঠিয়ে ফেলবো। পূর্ণতা বুঝতে পারলো ওর পায়ে কোথাও ছিলে গেছে, চামড়াটা আছে কিনা কে জানে। তবুও হাতে ভর দিয়ে জ্যাকেটের গায়ে জড়িয়ে উঠে দাঁড়ালো। সাইমার দিকে এক পলক তাকালে সাইমা ঠোঁট কুচকে কষে থাপ্পড় মারলো পূর্ণতার গালে। পূর্ণতা কাঁদলো না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ধরল ওই দিকে। পূর্ব ব্যস্ত রাস্তার ওপাশে থাকা খানিকটা দূরে বেশ নামকরা রেস্টুরেন্টে গিয়েছিল। ওখানে প্রায় 20 মিনিট অপেক্ষা করে গরম গরম চিকেন ফ্রাই, ভেজিটেবল রোল, বার্গার নিয়ে চলে এলো। গাড়িতে উঠেই সে অবাক, সবগুলো জেরা করে ধরল। পূর্ণ কই? পূর্ণ কোথায়? ওকে এখানে বসিয়ে গিয়েছিল, ও নিজ থেকে কোথাও যাবে না। পূর্ব গর্জে উঠেছে। পূর্বিকার ঘুম ভেঙে যায়। সাইমা ওদের সবটা বলে, কিন্তু বানোয়াট মিথ্যে ছাড়া কিচ্ছু বলে না। অ্যাকচুয়ালি পূর্ণের স্বামী এসেছিল নিতে। আমরা আবার কাল ফেসবুকে ওর নামে নিখোঁজ সংবাদটা স্ট্যাটাস দিয়েছিলাম, তো ওইখান থেকেই পেয়েছে বটে। তুই চিন্তা করিস না, আমরা 4 জন কনফার্ম করেই ওকে ওর স্বামীর হাতে তুলে দিয়েছি। কথাগুলো এত সুন্দর করে বোঝালো যে পূর্ব আর ভাবতেই পারল না ওরা একটা জঘন্যতম কাজ করেছে। গাড়ি ছেড়ে দিল। পূর্বে মনটা কেমন দুরু দুরু করছিল। ও বারবার জানালার বাইরে কাউকে খুঁজছিল। গাড়িটা চলছে, চোখের সামনে আজমল সুপার শপ নামটা পিছলে চলে যাচ্ছে। পূর্ণ কি বিয়ে করেছে? দেখতে তো পুরোই কিশোরী লাগে। এই বয়সে বিয়ে করবে? পূর্ণ জানালায় হাত মেলে হাতে থুতনি বসিয়ে মনে মনে বলল, শিট, পূর্ণ একটাবার বাই বলে যেত। কাল রাত থেকে সেবা করেছে তার।
বদৌলতে এইটুকু কি আশা করা যায় না? পূর্ণ জানালা থেকে হাত সরিয়ে কানে যে ইয়ারফোন গুঁজবে হঠাৎ পূর্ণের মতোই কাউকে যেন দেখতে পেল। ও লাফিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। ওহ শিট, গাড়ি এত স্পিডে যাচ্ছে কেন? পূর্ণ মিথুনকে বলে গাড়ি থামিয়ে এক ধাক্কায় দরজা খুলে রাস্তার ওপাশে দোকানগুলোর দিকে মিলিয়ে গেল। ভিড় বেড়েছে এখন। পূর্বকে দেখাও যাচ্ছে না। পূর্ণ হন্যে হয়ে পূর্ণের মতো দেখতে পাওয়া মেয়েটাকে খুঁজতে লাগলো। ওর মন এখন বলেছে এই মেয়েটা পূর্ণই ছিল, কিন্তু একা থাকবে কেন? তাহলে কি ওরা মিথ্যে বলল? পূর্ণ পকেট থেকে ফোন বের করলো। তোরা দেওয়ানগঞ্জের দিকে রওনা দে, আমি আসছি। আপিকে বলবি আখির সাথে দেখা হয়েছে, ফোন রাখ। পূর্ব ঘন্টাখানিক খুঁজতে খুঁজতে যখন সুপার শপের পানি কিনতে গেল, সে ওয়ালেট থেকে টাকা বের করার শক্তি যেন হারাচ্ছে। শপের চেয়ারে বসিয়ে পূর্ণের পা ধরে একটা মেয়ে তরল রক্ত মুছে দিচ্ছে। পূর্ণ চোখ কুচকে কান্না করছে। পূর্ব এক দৌড়ে পূর্ণের সামনে দাঁড়ালে রক্ত মুছে দেওয়া মেয়েটিকে বলল, জি কিছু বলবেন? পূর্ব কোনো শব্দই খুঁজে পাচ্ছিল না। পূর্ণের এই অবস্থা দেখে পায়ের বুড়ো আঙ্গুলে মাথায় চামড়া ঝুলে আছে, সেখান থেকে স্রোতের মতো রক্ত ভেসে পড়ছে সাদা টাইলসে। পূর্বের চোখ কিনলেও প্রচুর অসুবিধা হচ্ছে। এই যে মিস্টার, কিছু কি বলবেন? এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনি মেয়েটাকে চিনেন? সুস্থ পূর্ণ আহত কিভাবে হলো? পূর্ণ চোখ মেলে সামনে তাকালো। হঠাৎ চোখের সামনে পূর্বকে দেখতে পেয়ে ঠোঁট ভেঙে বিনা শব্দে ফুপিয়ে কেঁদে দিল। পূর্ব নির্বিকার চাহনিতে থপ করে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়েছে। পূর্ণ ওর হাতে উঠিয়ে কাটা জায়গায় ইশারা করে হু হু করে কেঁদে উঠল। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে গল গল করে রক্ত বেরিয়ে পড়েছে। থামবার কোনো অবকাশ নেই। মেয়েটার কি লিউকেমিয়ার রোগ আছে? রক্ত একবার পড়া শুরু হলে থামে না এমন রোগ। পূর্ব খপ করে পাশে মেয়েটার থেকে তুলোর প্যাকেট নিয়ে নিল। মেয়েটা তারা চক্ষু তারকা ইয়া বড় করলেও পূর্বের কিছু একটা দেখে সে ঘোর আবেশে অপলক তাকিয়ে রইল। ছেলেটা কি দারুণ দেখতে! এত সুন্দর কি কোনো ছেলে হয়? এই ছেলে যদি নায়কের পাঠ করার জন্য ইন্টারভিউ দেয় তাহলে ফার্স্ট অডিশনেই চান্স পেয়ে যাবে। কি সাংঘাতিক রকমের সুন্দর! পূর্ব হাত চালিয়ে তুলা ছিটতে ছিটতে রক্ত পড়া বন্ধ করলো। এত রক্ত দেখতে পেয়ে শরীর হাত থরথর করে কাঁপছিল ওর। ইস, পূর্ণতার কি অসহ্য ব্যথাই না হচ্ছে। মেয়েটা ডুকরে কাঁদছে, হুপাচ্ছে, মাঝে মাঝে চোখ কুচকে দাঁত দিয়ে শক্ত করে ঠোঁট কামড়াচ্ছে। ব্যান্ডেজ শেষ করে উঠে দাঁড়ালো পূর্ব। পূর্ণতাকে সাহায্য করে মেয়েটিকে ধন্যবাদ দিতেই দেখলো মেয়েটি ওর দিকে সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলকও পড়ছে না। পূর্ব এমন একটা ভাব করলো যেন এইসব কীর্তিকলাপেও বেশ অভ্যস্ত। মেয়েরা ওর দিকে এভাবেই তাকিয়ে থাকে, আবার কেউ কেউ তাকিয়ে থাকতে থাকতে হুঁশ জ্ঞান ছাড়াই বক বক করতেই থাকে। পূর্ণতার হাত ধরে শপের বাইরে দাঁড়িয়ে আছে। রাস্তার আশেপাশে মানুষজন কেমন কৌতূহল নিয়ে তাকিয়ে আছে সেদিকে বিন্দুমাত্র প্রক্ষেপ নেই পূর্বর। পূর্ব পূর্ণতার দিকে তাকিয়ে শান্ত সুরে বলল, তোমাকে কোলে নিলে প্রবলেম হবে? দেখো তুমি কিন্তু এক পাও হাঁটতে পারছো না। লোকে কি বলবে টাইপ ফিলিং থাকলে আগেই বলছি ওসব মাথা থেকে ঝেড়ে ফেলো। করে তুলবো? পূর্ণতা চারিদিকে মাথা ঘুরিয়ে পর্যবেক্ষণ করছে। মানুষ ড্যাব ড্যাব করে ওদেরকেই দেখছে, বোঝার শেষ। পূর্ণতা মিয়ে যাওয়া চাহনির পূর্বর দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ল। পূর্ব শব্দযোগে নিঃশ্বাস ছাড়ল। দেখা গেল ওর বাম ভ্রুটা উঁচু হয়ে গেছে। ছেলেটা প্রচন্ড রাগ হলে ওদের ভ্রু খানিকটা উঁচুতে উঠে যায়। তাহলে পূর্ব কি রেগেছে? সর্বনাশ! ওর রাগ প্রচুর ভয়ানক। পূর্ব পকেট থেকে কালো কাভারের একটা ফোন বের করে পরপর দুটো হুঙ্কার গলায় কল করলো। পূর্ণতা অজান্তেই পূর্বের হাত ছেড়ে দূরে সরে দাঁড়িয়েছে। পূর্ব কল কেটে দেখলো পূর্ণতা মুখটা ভয়ে কুনো হয়ে আছে।
তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে চোখ ছোট করে বলল, আমাকে ভয় পাওয়া ভালো বৈশিষ্ট্য। আই লাইক দিস। উবার গাড়ি আসছে, আমরা কমলাপুর স্টেশন যাব, দেন গোয়িং টু দেওয়ানগঞ্জ। স্টেশনে পৌঁছতে লাগলো 1.5 ঘন্টা। তিস্তা এক্সপ্রেস 6 নং লাইনে দাঁড়িয়ে আছে ঠাই নিয়ে, তার উপর ভিড় হয়েছে যাত্রীরা। বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম কমলাপুর স্টেশন। দীর্ঘ পথটা পূর্ণকে কোলে করে এনেছে এবং সেই হাঁটা থেকেই বগি নাম্বার 4 এসি কেবিন 6-এ। পূর্ব গ্রামে গেলে একা একটা মেয়েকে কারো ভরসায় রেখে যাবে না। নিজের কাজিনদের উপর যেভাবে বিশ্বাস নেই, সেখানে অন্য কারোর উপর পূর্ণতার দায়িত্ব সঁপে দেওয়া ভালো হবে না। পূর্ণতাকে সিটে বসিয়ে এসি অন করে বাইরে থেকে খাবার আনতে গেলেই অ্যানাউন্সমেন্ট হয়, ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। ট্রেন চলছে। পূর্ণতা জানালার বাইরে ট্রেনের ধীরগামী গতিবেশ লক্ষ্য করতে করতে ট্রেন বেগ বাড়িয়ে চলতে লাগলো। আরামদায়ক সিট, কেবিনের ভেতর থেকে দরজা লাগানো, এসিটা মৃদু ভোল্টেজে পরিবেশ শীতল করছে। পাশে 1 হাত দূরত্ব বজায় রেখে পূর্ব মোবাইলে ফেসবুক স্ক্রল করছে। পূর্ব ভাই, আমি আপনাকে চিনি। পূর্ব হাসলো, এরপর এমন করে পূর্ণতার দিকে তাকালো, ওর হাত থেকে ফোনটা ধপাস করে পড়ে গেল। ফোনটা সিটের নিচে তলিয়ে গেল। আপনি চমকাচ্ছেন কেন? ফোনটা তুলুন। পূর্ব আশ্চর্য হয়ে দাঁড়িয়ে পড়েছে। পূর্ণতা আলতো করে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। পূর্ব আশ্চর্যের স্তর অতিক্রম করতে পারছে না। এত বেশি আশ্চর্য হয়েছে যে লাড্ডু মার্কা পরীক্ষায় 100 নম্বর পেয়েও হয়তো পূর্ণতা নিজেই সিটের নিচে উবু হয়ে ফোনটা তুলে রাখলো। পূর্ব হতভম্ব। আপনি অবশ্যই ভাবছেন আমি আপনাকে কিভাবে চিনি। আসলে আমি আনিশা আপুর আত্মীয় হই। আপু আমাকে আপনার কাছে পাঠিয়েছে, কিন্তু পথিমধ্যে এমন দুর্ঘটনায় পড়ি। পূর্ব ঘন ঘন করে গলায় ঠোক ফেলে ধীরে সুস্থে পাশে বসলো। চোখের চাহনি এখনো অবাকের কোটরে। পূর্ণতা জ্যাকেট খুলে করে রেখে বলে উঠল, আমি পূর্ণতা কবির, IUB-তে পড়ছি, অনার্স প্রথম বর্ষে। আপনি আমাকে চিনবেন না এটাও আমি জানি, কিন্তু আপনাকে চিনতে আমার কোনো কষ্ট হয়নি। আমি আপুর ফোন থেকে আপনার ছবি দেখেছি। আনিশা তোমার কেমন বোন? কোন উদ্দেশ্যে তুমি আমার কাছে এসেছো? উত্তেজিত হবেন না প্লিজ। আমি এখনো খুব দুর্বল, আমার নার্ভ খুব তাড়াতাড়ি উইক হয়ে যায়। একটু শান্ত হন, আমি সব খুলে বলছি। পূর্ব শান্ত হলো। অনেকগুলো নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করলো। পূর্ণতা হাত দিয়ে কপালে কাছে ছোট চুলগুলো পেছনে ঠেলে বলল, আপু আমার কাজিন হয়, মামাতো বোন। উনি বড় মামার মেয়ে। আমরা আপুর বিয়ে অ্যাটেন্ড করতে উত্তরা থেকে রওনা দিয়েছিলাম। হঠাৎ আপু আমাকে রিকোয়েস্ট করলো আপনার কাছে একটা চিঠি পৌঁছে দিতে। আমি যেন নিজ হাতে আপনার কাছে চিঠিটা পৌঁছে দেই। আপুর কথা মতো আমি বাবা মাকে বিদায় দিয়ে বাসা থেকে রওনা দিয়েছিলাম। হঠাৎ বনানীর মোড়ে এক চোর এসে আমার ব্যাগ চুরি করে নিয়ে যায়। আমি পেছন পেছন অনেকক্ষণ ধাওয়া করি। সে নাগালের বাইরে চলে গেলে এমন এক রাস্তায় আবিষ্কার করি যেখানে আমি কখনো পা দেইনি। সেই থেকে আমার দুর্ভোগ শুরু। চাওয়ালার কাছ থেকে ফোনটা চেয়ে হেল্প চেয়েছিলাম, কিন্তু লোকটা সাহায্যের বদলে আমার ইজ্জতে হাত দিল। আমি ভয়ে ছুটে পালাই, তবুও লাভ হয়নি। চাওয়ালা কিছু সহযোগী আমায় ধরে ফেলে, প্রচুর মারে, লাঠিপেটা করে। আমি আঘাতের চোটে চুপচাপ হয়ে গেলেও ওরা সুযোগ লুটতে চলে আসে। আমি ধুলো মেরে আবারও দৌড়ে পালাই। বাকিটা ইতিহাস আপনি হয়তো জানেন। পূর্ব বোতলে মুখ লাগিয়ে ঠকঠক করে সবটুকু পানি খেয়ে নিজেকে স্থির করলো। পূর্ণতা ওর প্রেমিকার মামাতো বোন হয়, তার উপর পূর্ণকে দিয়েও ও চিঠি পাঠিয়েছে। এক্ষুনি চিঠিটা পড়তে ইচ্ছে করছে পূর্বর কাছে এসে বলল, চিঠি কোথায়? চিঠি দাও, এক্ষুনি দাও। আমার কাছে চিঠিটা নেই, ব্যাগসহ চুরি হয়েছে। ব্যাগে ছিল চিঠিটা। কি লেখা ছিল? কি লিখেছিল আনিশা? মাফ করবেন, আমি জানি না। আমি চিঠির খামও খুলে দেখিনি। চুপ করো ফালতু মেয়ে। তুমি আমার সাথে বোবা সাজার অভিনয় করছিলে কেন? কেন করলে?
আমি অভিনয় করিনি, বিশ্বাস করুন। আমি সত্যিই নির্বাক হয়ে গিয়েছিলাম। পরপর আমার সাথে যেসব ঘটনা ঘটলো আমি মানতে পারছিলাম না সেসব। একদম মিথ্যে কথা বলবে না বেয়াদব। তুমি ইচ্ছে করেই নাটক করেছো। কি ভেবেছো আমি বুঝি না? আপনি আসলেই দেখছি খুব রাগী। আপু আমাকে বলেছিল আপনার সাথে কম কথা বলতে। ইয়ার কি হচ্ছে? না না, তবা তবা, ইয়ার্কি করার কি আছে? আমি এখানে যে সুস্থ আছি তা কেবল আপনার জন্যই। আমি তো কৃতজ্ঞ। পূর্ব ভাই শান্ত হয়ে বসলেন সিটে। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি আমার উপর প্রচণ্ড রেগে আছে। পারলে গলা টিপে মেরে ফেললে হয়তো উনি শান্তি পেতেন। ট্রেন এয়ারপোর্ট স্টেশনটা পেরোতেই কথা বললেন পূর্ব ভাই। এতক্ষণে অনেকগুলো স্টেশন কভার হয়েছে, কিন্তু উনি আমার সাথে একটা কথাও বলেননি। উনি বললেন, আনিশা আমাকে কেন ছাড়লো? আপনি ওনাকে যে কারণে ছেড়েছেন। আমি বাবার জন্য ওকে বিয়ে করতে পারিনি। উনিও ওনার বাবার জন্য বিয়ে করতে পারেননি। আবারও দুজনের মধ্যে নীরবতা। চলন্ত ট্রেনে ভুম ভুম সাইরেনের বিকট শব্দ, ঝুনঝুন শব্দ, সব মিলিয়ে নীরবতা আরও আচ্ছন্ন করে ধরল। পূর্ণতা পূর্বের দিকে মাথা ঘুরিয়ে বলল, আপনি খুব সুন্দর। চমকে উঠল পূর্ব। চোখে বেশ বিরক্তি এনে কপাল কুঁচকে তাকালো। এ তো ফালতু মেয়ে। আমি আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করছে নাকি? একটা চড় মারতে ইচ্ছে করছে ফালতু কোথাকার। পূর্ব কঠিন কঠিন কিছু কথা বলবে তার আগেই পূর্ণতা বলে উঠল, কথাটা আমি না, যে কোনো মেয়েই বলতে বাধ্য। আমি তো শুধু সত্য বললাম। আপনি সিরিয়াসলি কিউট। পূর্ব জোরে শ্বাস ছেড়ে প্রসঙ্গ পাল্টে বলল, পায়ের অবস্থা কেমন? ব্যথা করছে? পূর্বের তুলনায় ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেন? না মানে আসলে ধন্যবাদ তো দেওয়াই লাগে। আপনি আমার সেবা করেছেন। ও, চোখ নামাও, আমার দিকে তাকাবা না। তাকাবো না? সরি। আপনি কি ঘুমাবেন? বারবার হাই তুলছেন। প্লিজ আপনি ঘুমিয়ে নিন, রাতে ঘুমাননি। সেটা তোমার বোঝা লাগবে না। কথাটা উনি এত খারাপভাবে বললেন, কেউ আজ পর্যন্ত আমার সাথে এমন উচ্চস্বরে কথা বলেনি। আমি মন খারাপ করে সিটে পিঠ ঠেকিয়ে বসলাম। ভালো লাগছে না। জার্নিটা তাড়াতাড়ি শেষ হোক, আমি চলে যাব। আমি কখনো যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ কোলের উপর ভীষণ ভার অনুভব করতেই আমি মাথা নিচু করে দস্তর অবাক। পূর্ব ভাই কোলে মাথা রেখে জ্যাকেট দিয়ে মুখ ঢেকে রেখেছেন। উনি এখানে কি করে, আমার কোলে কখন ঘুমালো? ভাবতেই ভাবতে ট্রেন এসে গফরগাঁও স্টেশনে থামলো। ট্রেনের ব্রেক একটু জোরে হলে চোখ খুলে তাকালেন পূর্ব ভাই। উনি চোখ কসলাতে কসলাতে বললেন, কোথায় এসেছি? কোন স্টেশন? কি মারাত্মক কণ্ঠ! ঘুমের কারণে কণ্ঠস্বর এত চমৎকার লাগে, আগে তো জানতাম না। উনি আমার সামনে তুড়ি বাজিয়ে আমার ধ্যান ভাঙাতেই চেঁচিয়ে বলে উঠলেন, কি সমস্যা? বাংলা ভাষা কি বুঝো না? কোন স্টেশন জিজ্ঞেস করছি, বলো না কেন? সরি সরি, আমি খেয়াল করিনি। এটা গফরগাঁও। ফালতু মেয়ে। তুমি কিভাবে যে আনিশার বোন হও, আই জাস্ট কান্ট বিলিভ। আমি ফালতু কাজ করিনি। তা তো চোখ কান খোলা রেখেই দেখতে পাচ্ছি। এমন আহাম্মকের মতো তাকিয়ে থাকো কেন? চোখ সরাও। পৃথিবীর সুন্দর জিনিসগুলো দেখার অধিকার অবশ্যই সবার আছে, ঠিক না? হোয়াট ডু ইউ মিন? কিছু না, আমি আর তাকাবো না। আমি এভাবেই বলি না, যত সব ড্রামা। গফরগাঁও স্টেশন ছাড়ানোর পর প্রকৃতির সবুজ প্রাণ দেখতে পাচ্ছি। কি সুন্দর বাতাস, তাতে একরক্কি ধুলো নেই, এক চিলতে দূষিত পদার্থ নেই, সতেজতার মাখা নির্মল সেই হাওয়া। উফ, গ্রাম যে এত সুন্দর হয় তা কখনো শহরের মানুষ বুঝবে না, জানবে না, কখনো ভাবতেও পারবে না। ব্যস্ত নগর সেরে গ্রামে আসার বাসনা। ট্রেন যতই গতি বৃদ্ধি করেছে ততই শান বাজিয়ে আসছে বাতাস। উদ্দাম বাতাসে চঞ্চল হয়ে উঠেছে কপালের সামনের চুলগুলো, এবড়ো থেবড়োভাবে হয়ে পড়ে আছে মুখের উপর। প্রকৃতির এই মায়া মোহ সৌন্দর্য এত অপরূপ। একদিকে যেমন দেহের ক্লান্তি মেটার, অপরদিকে মনকে প্রশান্তিতে ঘুম পাড়ায়। পূর্ণতার এখন চোখ ঠেলে ঘুম আসছে, কিন্তু ঘুমাতে ইচ্ছে করছে না। বারবার প্রকৃতির
পরিবেশকে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে, ভাসিয়ে দিতে চাইছে মনটা দমকা কোমল হাওয়ায়। চোখ বন্ধ করে বুক ভরা নিঃশ্বাস টেনে নিচ্ছে। কি শান্তি, কি অদ্ভুত শান্তি। হঠাৎ ওর পেটের কাছে তপ্তকর নিঃশ্বাস ফেলার অনুভূতি হলো। পূর্ণতা চোখ খুলে দেখল পূর্ব ওর পেটের দিকটায় কিছুটা চলে এসেছে এবং গভীর ঘুমে বশীভূত হয়ে নিঃশ্বাস ছাড়ছে। ওনার সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হলো চোখ। ওনার চোখগুলো বেশ বড় বড়, মায়াকাড়া, ঘন লম্বা পাপড়ি বিশিষ্ট কালো মরির চোখ। বাতাসের ঝাপটায় আশ্রে পড়ছে পূর্বের চুলগুলো, কখনো প্রশস্ত কপালে, কখনো চমৎকার ভ্রুর কাছে, চোখ জোড়ার নিচে। কি দারুণ দৃশ্য। এই ফালতু মেয়ে, তাকিয়ে আছো কেন? চৌড়িয়ে গাল ফাটিয়ে দেব। বেশরম ফালতু। আমার তো ডাউট হচ্ছে তোমার ক্যারেক্টার নিয়ে। প্রস্টিটিউটের মতো নজর, ডিসকাস্টিং। চোখ নামাও। পূর্ব মাথা উঠিয়ে সোজা কেবিন থেকে বেরিয়ে গেল। মাথা নষ্ট হয়ে যায় মেয়েদের এমন লুক দেখলে। আরে বাবা, পাই কি আমাকে দেখে? এখানেই যাই, জাস্ট এমনি তাকিয়ে থাকে। আমার তো সেম বলতে জিনিসটা আছে। খালি মেয়েদেরই কি লজ্জা বেশি? থাক, মেজাজটাই হাইপার করে দিয়েছে ফাজিল। হঠাৎ ট্রেনের দরজার কাছ থেকে লোকজনের হইচই শোনা গেল। কেউ কেউ হইচই করে চিল্লাচ্ছে। ওই ওই ধর ধর, হাত ধর, ছেড়ি টাল হইয়া গেছে, ছেড়ি মরতে যাইতেছে, ধর। আমি পাশের বগি থেকে দৌড় দিয়ে ছুটে গেলাম। এই পূর্ণতা আবার কাহিনী করলো নাকি? রেগে কথা বলছি দেখে এভাবে মরতে যাবে? শিট, যা ভেবেছি তাই। পূর্ণতা চলন্ত ট্রেনের দরজা ধরে দাঁড়িয়ে আছে, এক পা অলরেডি বাহিরে বের করেছে। লোকজন ওকে টানাটানি করার সাহস পাচ্ছে না। যদি ঝাঁপ দেয়? মেঘনা নদীর সেতুতে ঝনঝন করে ট্রেন চলছে। লাফ দিলে ওর রুহ এখানেই দেহ ছাড়বে। আমি চিৎকার দিলাম, পূর্ণ, পূর্ণ, প্লিজ ডোন্ট বি ইনসাইন। লাফ দিবে না পূর্ণ, প্লিজ লিসেন। লোকজন আমার দিকে আশ্চর্যের মতো তাকিয়ে আছে। আমি রাস্তা ফাঁকা করতে তুড়ি বাজালাম। সবাই কয়েক সেকেন্ডের মধ্যে জায়গা খালি করে দিল। আমি এগোতে যাব, পূর্ণ মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। দুহাত দরজার হ্যান্ডেলের সাথে চেপে শেষ প্রান্তে 2 পা ঠেকিয়েছে। আমার বুক ধকধক করছে ওর কাণ্ড দেখে। বাই চান্স 19 থেকে 20 হলে ছিটকে চলন্ত ট্রেনের উঁচু থেকে পড়ে মরবে। আমি অস্থির হয়ে চিৎকার করলাম, পূর্ণ প্লিজ ডোন্ট ট্রাই টু বি হিরোইন। এটা ফিল্ম না, তুমি মরে যাবে, হাত দাও। পূর্ণ কথা শুনছে না। এই বেয়াদবটাকে কষিয়ে থাপ্পড় মারতে ইচ্ছে করছে। পূর্ণ দরজার বাহিরে মাথা হিলিয়ে চোখ বন্ধ করে আছে। মনে হচ্ছে নেচার ইফেক্ট এনজয় করছে। রাগে জিদে তেজে আমি কন্ট্রোল হারাচ্ছি। উফ উফ, পূর্ণ কন্ট্রোল, রাগিস না। পূর্ব নিজেকে সামলাতে না পেরে চোখ মুখ শক্ত করতেই ধুম করে কানে তাক লাগা এক বিভৎস শব্দ হলো। সবাই কানে হাত দিয়ে আল্লাহ ও আল্লাহ করছে। একটা লোক বলে উঠল, ভাই সাহেব ডর দেন না, আমরা সাধারণ মানুষ, আমাকে সাইডা দেন। আপনার বিবি লইয়া যান গা ভাই সাহেব, এইখানে কিছু ক্ষতি কইরেন না, পুলিশ আইলে সমস্যা হইব ভাই সাহেব, একটু বুঝেন। পূর্ব হো হো করে শ্বাস ছাড়ছে। দরজায় ঘুষি বসিয়ে দরজার ওখানটায় দেবে গেছে একটুখানি। পূর্ণতা প্রচণ্ড ভয় পেয়ে ঠোঁট কাঁপাচ্ছে। ও একটু প্রাকৃতিক হাওয়া নিতেই দরজায় দাঁড়িয়েছিল। পূর্বসহ বাকি লোকজন যদি ফুল ভেবে চিল্লাহুল্লা করে, এতে ওর কি দোষ? পূর্ব কপালে নীল হয়ে ওটা কয়েকটা রগে অস্তিত্ব ফুটে উঠেছে। পূর্বে শরীরে অস্বাভাবিক মাত্রায় হিংস্র রূপ ধারণ করেছে। পূর্ণতা নিভু নিভু গলায় ঢোক গিলতে গিলতে বলল, আই এম সরি। ঠাস করে এক ভয়ঙ্কর শব্দ হলো। কান তপ্তা লেগে শ্রবণ শক্তি কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছে। মাথা ঝাঁকিয়ে চোখের পলক ফেলল। এখনো মাথা ঝিম খেয়ে আছে। কান থেকে ভো ভো শব্দ হচ্ছে। পূর্ণতা আরেকটুর জন্য উল্টে হয়ে ট্রেন থেকে পড়ে যায়নি। হঠাৎ ওর কবজি আটকে নিজের দিকে হাঁচকার টানে মিশিয়ে ধরতেই মুখের উপর গরম উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে বজ্র কণ্ঠে বলে উঠল, ব্লাডি ফুল, তোর মরা এত ইচ্ছে, আয় তোকে মেরে ফেলি। আজ তোকে খুন করবো, কুটি কুটি করে তোর মাংস নদীতে ফেলবো আমি। তুই অপেক্ষা কর।
পূর্ব আমাকে এমন এক চর মেরেছেন, আমি দিন দুনিয়া উল্টে কোথায় যে আছি ভুলে গিয়েছি। এরই মধ্যে চটাং করে সে আমার দুহাত চেপে কটমট করে বললেন, ট্রেনের দরজায় দাঁড়িয়ে তোর হেরফের করার শখ দেখ কিভাবে মিটাই। আমি হেলছি শুধু। কানের অবস্থা খুবই বাজে, বাজে মানে মারাত্মক রকমের বাজে। দাউ দাউ করে জ্বলছে কঠিন থাপ্পড় খেয়ে। হঠাৎ পূর্ব ভাই এক ধাক্কা মারলো দরজার বাইরে। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে, পূর্ণতা তুই শেষ, তুই ফিনিশ, বিদায় পৃথিবী। মনে হচ্ছে আমি এখনো মরিনি, কোথাও যেন হাতটা আটকে আছে। খিচুনি দেওয়া এক চোখ খুলে দেখি পূর্ব ভাই আমার হাত ধরে অগ্নি দৃষ্টিতে দাঁত কটমট করছেন। মা গো, কি ভয়ঙ্কর দৃষ্টি! আপু এই লোকটাকে হজম করতো কি করে? আমাকে তো দুদিনের মধ্যে লেবুর মতো চিপড়ে ফেলেছে। পূর্ব ভাই চোখ রাঙিয়ে বা ভুরুর প্রান্তটা কপালে উঠিয়ে বললেন, কিরে বেয়াদব, মরবি? হাত ছাড়বো? যা কালিমা পড়। আমি না বুঝেই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ধূপধাপ কালিমা জপা শুরু করেছি। লা ইলাহা ইল্লাল্লাহু। বাবা, তোর মরার শখ তো ভালোই জন্মেছে দেখছি। তারা ছাড়ছি হাত। ও ভাই ভাই ভাই, আমার ভালো ভাই, আমার হবু বর কষ্টের ঠেলায় দোষ করবে ভাই, ওই যে ড্রিম দোষ করবে। হাত ছাড়বেন না প্লিজ। কি দোষ মানে? পূর্ব অবাক। ছেলে হয়েও বুঝেন না কে? এইসব ব্যাখ্যা দিতে লজ্জা করে তো। ড্রিমের বাংলা পড়ুন। উনি অবুজের মতো কিছুক্ষণ ভেবে চোখ কপালে তুলে বললেন, আস্তাগফিরুল্লাহ, ইয়াক, তুমি মেয়ে হয়ে এগুলো বলতে? শুনেন ভাই, আমার লজ্জা করে না, আবার প্রচুর করে। প্লিজ হাত ছাড়লে আমি টাটা বাই বাই হয়ে যাব। এখনো বিয়ে করিনি, চুটিয়ে প্রেম করা বাকি, বান্ধবী নামক কুত্তিগুলার বাসর রাত নষ্ট করা বাকি। ভাই প্লিজ, দোহাই ভাই। ফালতু বেয়াদব, আমি তোর কোন জন্মের ভাই হই? তোর তোর কোন বোন আমাকে বিয়ে করেছে? হ্যাঁ, তোর মায়ের পেটে ভাই আমি? ফালতু কোথাকার। তোর মতো পাতানো বোনের আমার দরকার নেই। গো টু হেল, গেট লস্ট। সরি তো, ইয়া খোদা রে, আর বলবো না তো প্লিজ প্লিজ প্লিজ। আমাকে ভেতরে আসতে দিন, প্রমিস। আমি আপনার হাত ছুঁয়ে বলছি, দেখুন আপনার সব কথা শুনবো। এই দেখেন, পায়ে পা রেখে বলছি। পায়ে পা রাখছিস মানে? এটা আপনি বুঝবেন না, আমাকে একটু উদ্ধার করুন, ভেতরে আসতে দিন। পূর্ব ভাই টান মেরে আমাকে ভেতরে এনে উনি চলে গেলেন ক্যাবিনের দিকে। আমি কুমিরের থাবা থেকে বাঁচতে পেরে হাঁপাচ্ছি খালি। আল্লাহ, কি ভয়! ট্রেনের লোকজনগুলো কিভাবে যে তাকিয়ে আছে, গা ঘিন ঘিন করছে। সব ওই পূর্ব রাগীটার জন্য হয়েছে। কি দরকার ছিল এখানে সিন ক্রিয়েট করার? আজ তো একটা ঝামেলা। পূর্ব মহোদয় সিটে আরাম করে বসে ফোনের ওপাশে জরুরি একটা ভিডিও কনফারেন্স অ্যাটেন্ড করেছে। পূর্ণতা আর চোখে দেখলো ভিডিও কলে অনেকগুলো চশমা আটা প্রবীণ টাইপ লোক। খুবই গম্ভীর ভঙ্গিতে উনি এক একটা কথা জবাব দিচ্ছে। পূর্ব, তুমি আগে থেকেই জানো দেশের হাল কেমন দুর্দশায় লিপ্ত হয়েছে। এমত অবস্থায় কাউকে বিশ্বাস করাও ঘোর পাপ। তোমার কি মত এতে? চ্যাটার্জি মশাই যা বলেছে তা নিয়ে তোমার পক্ষে যুক্তি আছে। পূর্ব ভাই খানিকটা সময়ের চুপ থেকে কিছু একটা ভেবে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলল, চ্যাটার্জি জনাবের সাথে আমি দ্বিমত পোষণ করি স্যার। উনি ওনার দলের ছেলেগুলোকে কায়দা শিখাতে না পারলে ব্যর্থতা ওনার, আমাদের না। আমি এখানে বলতে ইচ্ছুক, অবশ্যই উনি এই কাজের জন্য মোটেই তৈরি নন এবং মতের বিরুদ্ধে যাওয়াই ওনার অপরাধ। এতে আমাদের খসড়া বিধান অনুযায়ী ওনাকে বহিষ্কার করা বিষয়ে অনুমোদন দেয়া হোক। দ্যাটস ইট। অন্ধকার যতই ভয়ানক হোক না কেন, একসময় সেটা চোখ সইয়ে নেয়, কিন্তু তোমাকে সইয়ে নেওয়ার দুষ্কর। আবার ভাবো, সময় নাও, তারপর সিদ্ধান্ত চালাও। পূর্ব একটুও না থেমে মুখের উপর বললেন, আমি নিজের সিদ্ধান্তের উপর দ্বিতীয় তৃতীয় ভাবি না স্যার। একবার যে বাক্য মুখ থেকে ছুড়ি তাতেই আমি শেষ পর্যন্ত অটল থাকি। আই হোপ আপনি সেটা খুব ক্লিয়ার ওয়ার্ডে জানেন। তুমি কি তাড়াহুড়ো করছো পূর্ব? আমাদের এসব কাজ বেশ বুঝে শুনে করা প্রয়োজন। হুট করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া খুবই হানিকর হতে পারে পূর্ব। চ্যাটার্জি মশাই খুবই পাওয়ারফুল লোক, মিডিয়া ওনার মুঠোতে। বুঝতে পেরেছো তো কি বলছি? সুযোগে কোপ করা নৈতিক দায়িত্ব স্যার। মিডিয়ার ভয় আমার কোনো কালেই ছিল না।
না, এখনো আছে। পূর্ব কখনো বেটার অপরচুনিটিকে গুড বাই জানায় না। আমি গ্রাম থেকে ফিরে এসে কাজে যোগ দিচ্ছি, তখন আমি ডিসকাস করে একটা নমুনা আপনাদের কাছে লিখে পাঠাবো। কারা কারা নতুন মুখ হিসেবে দলে প্রবেশ করবে আমি সেখানে উল্লেখ করে জানাবো। আচ্ছা, সহ্য, ধৈর্য, অপেক্ষা, 3টা জিনিস আপাতত করুন স্যার। আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে উনি একেবারে সুইচ অফ করে ফেললেন। উনার কথাবার্তায় মনে হচ্ছে উনি খুবই গুরুত্বপূর্ণ একজন লোক। ওনাকে ছাড়া কোনো একটা জরুরি সিদ্ধান্ত নেওয়া যেন আটকে আছে। পূর্ণতাকে কৌতূহল চাহনিতে তাকিয়ে থাকতে দেখে উনি পকেটে ফোন পুরে চিপসের প্যাকেটে হাত দিলেন। দাঁত দিয়ে ছিঁড়তেই ওর উদ্দেশ্যে বলল, আমার কথাগুলো শুনেছো রাইট? খুবই জঘন্য একটা কাজ করেছো, শাস্তিটা তোলা থাক। আপনি কে? কি করেন আপনি? প্রশ্ন করার অধিকার তোমার নেই। আমার গালেও থাপ্পড় মারার অধিকার আপনাকে আমি দেইনি, তবু আপনি হাত চালিয়েছেন। শোধবোধ করতে চাও নাকি? আরো দিব চর? প্লিজ, শুধু জানতে চেয়েছি আপনি কে, কি করেন, এতটুকু বলে ধন্য করুন। আনিশা এই সম্পর্কে কিছু বলেনি? আমি জিজ্ঞেস করেছিলাম, আপু কখনো বলতে চায়নি। অদ্ভুতভাবে ব্যাপারটা এড়িয়ে চলতো। কেন এমন করতো বলুন তো? তোমার আপুর এজ কত বলো তো? আপুর এজ আমার থেকে 2-1 বছরের বড় হবে, মেবি 22 or 3। রিলেশনশিপ চলাকালীন আমার বয়স কত ছিল জানো? 25। বাদ দিন, এখন তাহলে কত? +4। 24। মাথা ভরা গবর। চিপস খাবে? ধরো প্যাকেট। সামনে জামালপুর স্টেশনে আমি নামবো। আর হ্যাঁ, আর একটা বেহুদা কথা বললে গালের চামড়া সাথে থাকবে না বলে দিলাম। মাইন্ড ইট স্ট্রিক্টলি। বড় বড় অক্ষরে কালো কালির রঙে সাদা দুপায়া আয়তকার বোর্ডের উপর চলন্ত ট্রেন থেকে অদৃশ্যমান হচ্ছে জামালপুর লেখাটা। বেশ উপচে পড়া ভিড় যে ট্রেনের ছিল তা এই স্টেশনে থামতেই বোঝা গেল। গাদাগাদি করে স্টেশনের দিকে ছুটছে যাত্রী। কি ব্যস্ততার ছাপ লেপটে আছে মুখে। পূর্ব পাশে নেই, সে গিয়েছে স্টেশনের ভেতরে। দুহাতে জানালার উপরে ঠেলে খুলে দিল পূর্ণতা। এসি অফ। বাইরে বেশ কড়া রোদ পড়েছে আজ। সূর্যের এক ফালি তেজ বর্ণ জানালা দিয়ে ওর কোলের উপর বাঁকা হয়ে পড়ল। আলোটার দিকে তাকিয়ে পূর্ণতা অনেক কিছু ভাবছে। প্রথমত খটকা লেগেছে আপুর কথাবার্তায়। আপু সর্বদা পূর্ণর জন্য হাউমাউ করে কাঁদত। ইভেন বিয়ের 3 দিন আগেও আপু পূর্ণ ভাইয়াকে নিয়ে অনেক ভালোবাসার অ্যালার্ন করে চিল্লাচাল্লি করেছে। মামা হাত উঠিয়ে দিয়েছিল থাপ্পড়। সব ঘটনা পূর্ণতা ফোনে জানতে পারে। যাই হোক, আপু ওর সাথে এনাফ ফ্রি। কিন্তু একটা প্রশ্নের জবাব উনি কখনো দেয়নি। সেটা হলো, ওনার পূর্ব পেশায় কি করেন? সে কি এখনো পড়াশোনা করে, অথবা সে কি চাকরিজীবী? একটার উত্তরও পূর্ণতা আবিষ্কারে পায়নি। হঠাৎ হলুদ বর্ণটা ধীরে ধীরে সরু হতে হতে একেবারে মিইয়ে যেতে গেল। তখন বুঝল ট্রেন ছেড়ে দিয়েছে। জানালা দিয়ে হনহন গতিতে তেজালো হাওয়া ঢুকছে। পাশে এক পলক চোখ ঘুরিয়ে দেখল পূর্ণ হাতে বই, কভারে লেখা সাম আনটোল্ড স্টোরি। হাজব তো, উনি বই কোথায় থেকে পেল? হাত তো একদম খালি ছিল। পূর্ণতা উসখুস মনে কথা গুছিয়ে খানিকটা চুপ থেকে বলে উঠল, আপনি কি কাজ করেন একটু বলবেন? বই কোথায় পেলেন? আমার খুব অকওয়ার্ড লাগছে এই ব্যাপারটা নিয়ে, একটু যদি বলতেন উপকার হতো। পূর্ব বই থেকে চোখ না ফিরিয়ে সে এক পাতা উল্টে তাতে আরো মনোযোগ দিয়ে বলে উঠল, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। কি কি বললেন? আমি বুঝিনি। উনি বইটায় এক আঙুল ঢুকিয়ে সেটা বন্ধ করে তাকালেন আমার দিকে। আমার বুক অজান্তেই ধুকপুক করে দামাল অবস্থার সৃষ্টি করছে। ওনার চোখ দুটো যে কি উফ, খেয়ে ফেলা যাবে। তোমার প্রথম প্রশ্নের জবাব, সাপোজ কেউ তোমার কোমরটা জড়িয়ে কাছে এসে কিস করতে যাচ্ছে। তুমি তার কাছে টোটালি কবজা। তুমি না পারছো সহ্য করতে, না পারছো পালিয়ে যেতে। ওই অবস্থায় তুমি অবশ্যই অন্যের কাছে সাহায্যের এক্সপেক্ট করো, ঠিক? আর ধরো মানুষটা তোমাকে তার থেকে বাঁচিয়ে ওই বদমাইশটার গালে 2 ঘন্টা বাজিয়ে দিল।
সেটা ঠিক না বেঠিক? ঠিক, একদম ঠিক। দ্যাটস দ্য অ্যান্সার। সেকেন্ড পার্সনটা আমি মূলত এটাই করি। এটা করে সুখ পাই, দ্যাটস অল। আর বই আমার পড়াশোনার একটা বৃহৎ অংশ। স্টেশনের ভেতরে একটা ছোটোখাটো লাইব্রেরি দেখেছি, ওখান থেকে কিনে এনেছি। সব জবাব পেয়েছো, আমাকে শান্তি দাও, চুপ। পুরোটা সফরে ভারী যন্ত্রণার মধ্যে কাটলো পূর্ণতার। মাথার একবার যদি কোনো ঘাপলা ঢুকে যায়, সেটা গোয়েন্দার মতো লাইন বাই লাইন না বোঝা পর্যন্ত শান্তি পায় না। এখনই পূর্বের নিয়ে ওর খুব রহস্য লাগছে। পূর্বকে একটু একটু করে জানার মাধ্যমে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। আরও জানতে ইচ্ছে করছে পূর্বের ব্যাপারে। পূর্ব খুব চমৎকার করে কথা বলে, কণ্ঠে যেন মাধুর্য মেশানো। পূর্বর মধ্যে চার্মিং যেই জিনিসটা ছিল, সেটার জন্য প্রায় সকল মেয়েই পূর্বর সাথে সখ্যতা করতে চাইবে। কিন্তু পূর্ব ছিল একগুঁয়ে। মেয়েদের সৌন্দর্য তো দূর, একটা মিষ্টি করে হাসি কেউ দিলেই ওর গালের ভেতর রক্ত টকপক করত। কেমন অনিশাই ছিল, কেবল অনিশাই ছিল এমন, যার সাথে পূর্ব কথা ছেড়ে বহু প্রশ্নের ঘুণাক্ষরে একটু আঁচু মুখ খুলত। তখন ওদের 8 মাস চলছিল সম্পর্কের। অনিশা পুরো ক্যাম্পাস ভেজে পূর্বের খোঁজ করতে করতে ডিবেট ক্লাসে দেখা পেল। কি যে রাগ হয়েছিল পূর্বের উপর। তুমি এখানে? লজ্জা করে না তোমার? আমি কি একটা মানুষ না পূর্ব? আমাকে ন্যূনতম কেয়ারটা তুমি করতে পারো না? আর কত ছলচাতুরি করে ইগনোর করবে? পূর্ব বইয়ের পাতা উল্টে মুখ স্বাভাবিক রেখে চুপ করে থাকলো। পূর্বর চুপটি বিষিয়ে তুলেছে অনিশাকে। সে ছো মেরে বইটাকে দূরে ফেলে পূর্বর কলার টেনে ধরল। পূর্ব ওর এহেন কাণ্ডে উপস্থিত সকলের সামনে ঠাস করে চর বসিয়ে কটু কথা শুনিয়ে চলে যায়। কথাগুলো ছিল এমন: তোর মতো নস্টালজিক মেয়ে আমার ফ্রেন্ড হওয়ার যোগ্যতাই রাখে না। ওই সেন্সে তোর তো এটা সৌভাগ্য। তুই আমার গার্লফ্রেন্ড হয়েছিস, বাট তুই মেবি ভুলে গেছিস আমি বাবুই পাখি ডাকার মতো বয়ফ্রেন্ড না। রাস্তা মাপ অন্যদিকে। তোর সাথে আমার চলবে না। কল দিবি না আমাকে। আই সোয়ার, তোর গলায় 5 পাক দড়ি পেঁচিয়ে মেরে ফেলবো। বইটা সালাম করে শেলফে রাখবি। যদি নড়চড় দেখি, ক্লাবে সবগুলো স্টুডেন্ট সাক্ষী থাকবে তোর মৃত্যুর জন্য আমি দায়ী। যা ভাগ। এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল পূর্ব ও অনিশার মধ্যে। অনিশা জানতো পূর্বকে পাওয়ার জন্য ওর শত শত অহেতুক রাগ, কটু কথা, জেদ সামলে চলতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে পূর্বের ভেতরে লুকিয়ে থাকা পবিত্র মনটাকেও। পূর্ব একটা অদ্ভুত রূপ ছিল, সেটা অনিশার চোখে বেশ কবার ধরা পড়েছিল, কিন্তু অনিশা সেটা খুব একটা গায়ে মাখত না। খোলসে আবরিত উৎফুল্ল মনটা কেন অনিশার জন্য আকুপাকু করে না? খুব কষ্ট হতো অনিশার তখন। পূর্ব ভাই, আপনি এত রাগী কেন? আপনার ফ্যামিলির সবাই কি রাগী? পূর্ণতার শান্ত প্রশ্ন। পূর্ব বইয়ের ইন্টারেস্টিং পয়েন্টে চোখ বুলিয়ে কিছুটা সময় বাদে বলে উঠল, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পূর্ণতা এই নিয়ে 11 বার প্রশ্ন করল। প্রতিবার উত্তর না পেয়েও নরম এবং 11তম প্রশ্ন একটু উত্তর পেল, যেটা স্বস্তির সুযোগ ছিল না, আরো কৌতূহল বাড়িয়ে দিল মনে। চোখ আটকালো পূর্বর হাতের দিকে। রক্ত জমে নীল হয়ে আছে। দেয়ালে খুশি মেরেছিল সেটার ফলে। ও আল্লাহ, আপনার হাত দেখি দেখি। আল্লাহ, কি সাংঘাতিক নীল হয়েছে। পূর্বের হাত টেনে পূর্ণতা ফু দিয়ে নিজের কোলের উপর রেখে টিস্যু ভিজিয়ে চেপে ধরল। রক্ত শুকিয়ে বাদামি রঙে জমাট বেঁধে আছে। পূর্ব পূর্ণতার হুটহাট কাজে ফ্যালফেল করে তাকিয়ে দেখছে। অনিশা ওর হাতটা পর্যন্ত ধরার সাহস পেত না। অনুমতি ছাড়া তো ধরতই না, বরং পূর্বের সামনে আঘাত, জখম, কাটা ছেঁড়া নিয়ে কেয়ার দেখালে পূর্ব রেগে বারুদ হয়ে যেত, দিত থাপ্পড়। এখন রাগ লাগছে না, ভালো লাগছে। মনে মনে বলল, আনিশার বোন কি সত্যিই এমন? আনিশা কখনো আমাকে টাচ করার অনুমতি পায়নি, না কখনো টাচ করতে চেয়েছে। কেয়ার দেখাতে আসলে আরও কানের পিনায় হুলকাবাজি খেয়েছে। পূর্ণ কেন এমন?
পুরোই মুদ্র উল্টো পিঠ। পূর্ব ওর দিকে তাকিয়ে আছে, দেখে পূর্ণ এক পলক সেটা দেখে হাতে ফু দিতে লাগলো এবং বলল, আপনার অনুমতিপত্রের জন্য ওয়েট করিনি বলে সরি। আসলে হাতটা খুবই নীল তো, আমার তাই খারাপ লাগছিল। পূর্ব অপলক দৃষ্টিতে স্থির হয়ে তাকিয়ে আছে। পূর্ণতার গালে থাপ্পড়ের দাগগুলো না থাকলে কেমন লাগতো যদি অনিশা ওর সেই বেশি সুন্দর হতো। অনিশার পার্সোনালিটি খুবই ক্লাসি, কিন্তু পূর্ণ খানিকটা ওল্ড ফ্যাশনের। মাথার চুলগুলো শাইনিং, স্ট্রেট না, কিছুটা ওয়েভিং চুল, কোনো লিপ লাইনার ছাড়াই সরু ঠোঁটগুলো আর্ট করা, লিপস্টিক ছাড়াই প্রাকৃতিকভাবে ঠোঁট জোড়া গাঢ় গোলাপি, ভ্রু দুটো চিকন এবং স্কেঞ্চ কার্ট শেপের, গালের টোল পড়ে কিনা খেয়াল নেই, কিন্তু হাসি ছাড়া এই মুখ কোনোভাবেই মানায় না। একটা হাসি মাস্ট জরুরি। দেওয়ানগঞ্জ স্টেশন। ট্রেন এসে প্ল্যাটফর্মে থামতে ট্রেনের ভেতরে পুরোটা খালি হয়ে গেল। পূর্ব ভাই আমাকে ট্রেন থেকে নামিয়ে এক হাতে আমার বাহু ধরে অপর হাতে আমার হাত চেপে অটো রিকশার কাছে নিয়ে যাচ্ছেন। আশেপাশের লোকজন হাঁ করে সেই দৃশ্য দেখছে। পূর্ব ভাই একটা অটো রিকশা রিজার্ভ করতেই উঠে পড়লাম। আমার বিপরীত সিটে মুখোমুখি হয়ে বসলেন পূর্ব ভাই। ফোনের স্ক্রিনে বুড়ো আঙুল চালিয়ে অপর হাতে কোকের ক্যানে থেমে থেমে চুমুক দিচ্ছেন উনি। কি লোভনীয় দৃশ্য! তার উপর ফর্সা উজ্জ্বল কপালের কাছে চুলগুলো বাতাসের ঝাপটায় উড়ুক্কু করছে। উফ, অটোরিকশার টান দিলেই চুলগুলো আছড়ে কপালের তীরে হুমড়ি খেয়ে পড়ছে। একটা পর্বত সমান হাইটের ছেলে, সরি ভুল বললাম, পর্বত সমান উচ্চতা ওনার হয়নি, তবে বেশ উঁচা লম্বা উনি। আমি পাশে দাঁড়ালে মাথা সহ হাইট ওনার কাঁধ হয়তো ছুঁই ছুঁই করবে। আমার বিপরীতে বসে ক্যানের মুখে মোহনীয় ঠোঁট বসিয়ে কোক পানীয় খাচ্ছেন, এটা আমার দেখা উচিত না, কোনো মেয়েরই দেখা উচিত না, কিন্তু মস্তিষ্কের বিপরীতে আমি সেটা আর চোখেই দেখছি। আনিশাপু পাক্কা একটা ভুল করেছে পূর্ব ভাইকে ছেড়ে। পূর্ব ভাইয়ের মতো ইয়াং নওয়াবকে ছেড়ে দেওয়াটা জীবনের মস্ত বড় ভুল। আমার মধ্যে আপুর মতো আকর্ষিত কিছু থাকলে বাবাকে দিয়ে ওনার বাড়িতে নিজের বিয়েটাই প্রস্তাব পাঠাতাম, বাট ঘাপলা হলো এই। ওসব উটকো মার্কা চিন্তা করা বাদ দেওয়া উচিত। পূর্ব ভাই কখনোই আমার মতো মেয়েকে পছন্দ টছন্দ করবে না, স্বপ্নেও না, কল্পনাতেও না, বাস্তবে তো ভুলেও না। বলে রাখি, আনিশা আপুর বাড়ি খোলা বাড়ি, পূর্ব ভাইয়ার দাদু বাড়ি টাকিমারি। পূর্ব ভাইয়াকে খুব ছোট থেকেই ফলো করত আপু। ভাইয়া গ্রামের বাড়ি এলে আপু চুপি চুপি খালি ওনাকে দেখতো। পূর্ব ভাইয়া সেটা মেবি দেখেও দেখেনি। যখন তারা বড় হলো তখন একই ভার্সিটিতে পড়ার সুযোগ পায়, কিন্তু আপু কি পূর্ব ভাইয়ের জন্য মেডিকেল ছেড়ে ঢাবিতে ঢুকেছে কিনা সেটা আদৌ জানি না। আপু প্রচুর মেধাবী ছাত্রী, আবার মেডিকেলের 102 নম্বর পজিশনে সিলেক্ট হয়েছিল। অটোরিকশা চিকাচানি জামে মসজিদ অতিক্রম করতেই বুকটা আচানক চিনচিন করে উঠল। আজ এত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি কেন? সময় হুড়হুড় করে পালাচ্ছে। পূর্ব ভাই ফোনের মধ্যেই ডুবে আছে। ইস, একটাবার কথা বলার চান্স পেতাম, মেবি উনি পাত্তাই দিবেন না। হঠাৎ উনি চোখ ঘুরিয়ে বাইরে রাস্তা দেখতেই অটোওয়ালাকে গাড়ি থামাতে বলে আমার উদ্দেশ্যে বললেন, বের হও গাড়ি থেকে, বাড়ির সামনে, আউট। উনি ধমক দিয়ে যেন বললেন। আমি প্রথম দফায় কেঁপে উঠেছি। পা কাটা দেখে আমি কি আর সাহায্য পাবো না? ওনার কাজিনই তো আমার এই দশা করেছে। ব্যান্ডেজে পা শেষে বের করে আমি কোনো রকমে দাঁড়ালাম, অমনেই অটোটা শো করে চলে গেল। পূর্বভাই নির্জীব একটা প্রাণী, সত্যি একটা খারাপ মানুষ। আমি পা খুঁড়িয়ে বাড়িতে ঢুকতেই হইচই করে মামি, মামা, খালামণি, খালুজান সবাই ঘিরে ধরলেন। নানা প্রশ্নের ভেতরেই মামি আমাকে বুকে জড়িয়ে হঠাৎ আমার হাত দেখতেই চক্ষু ভীষণ বড় করে বলে উঠলেন, পূর্ণতমা, এই কি হাতের অবস্থা তোর? কামড় কে দিয়েছে? তোর হাতে কামড়ের দাগ কিভাবে এলো? সন্দিহান ভঙ্গিতে
একবার মামির দিকে তো আরেকবার দাঁত বসানো হাতের দিকে তাকাচ্ছি। আশেপাশে প্রচুর মেহমান কিছু গলা দিয়ে বের করলেও তিল থেকে তাল বানিয়ে পুরো গ্রাম রটিয়ে ফেলবে। খালামণি, আমি কামড় দিয়েছি বুঝছো, হাতের রক টান দিয়েছিল তো